আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম দশম সাধারণ বিজ্ঞানের যে কয়েকটা অধ্যায় সিলেবাসে আছে তাদের মধ্যে মোট 4টা অধ্যায় আছে যেখানে গাণিতিক সমস্যা রয়েছে। এর মধ্যে আছে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, 10 এবং সম্ভবত 11 অর্থাৎ তড়িতের অধ্যায়টা। তো এখানের তোমাদের ক্লাসে সবগুলো অধ্যায় পড়ানো হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র একটা অধ্যায় আছে পানি না কি রিলেটেড জন্য, তো ওটাতে তেমন কিছু নেই। আর এর বাইরে যেগুলো রয়েছে সিলেবাসে তো মোটামুটি সবই কমপ্লিট করা হয়েছে। এখন ওইসব অধ্যায় থেকে আমি শুধুমাত্র কয়েকটি গাণিতিক সমস্যা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেসব সমস্যাগুলি তোমাদের যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। বোর্ডে এসব গাণিতিক সমস্যা অংশ থেকে অনেক প্রশ্নই বিগত সালগুলোতে এসেছে। তো আমরা শুরুতেই প্রথম অধ্যায় নিয়ে কথা বলি। তো প্রথম অধ্যায়ে একটা গাণিতিক সমস্যা আছে, তা যেটা হচ্ছে বিএমআই। আচ্ছা, প্রথম অধ্যায়ে একটা গাণিতিক সমস্যা আছে, সেটা হচ্ছে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স অর্থাৎ একটা মানুষ কতটুকু মোটা বা কতটুকু চিকন তা শুধুমাত্র তার ওজনের উপর ডিপেন্ড করে না, তা তার উচ্চতার উপরেও ডিপেন্ড করে। তো ওই উচ্চতা এবং ওজন নিয়ে আমরা বিএমআই বের করতে পারি। তো বিএমআই সূত্রটা কি? বিএমআই এর সূত্রটা হচ্ছে দেহের ওজন, উপরে থাকবে দেহের ওজন এবং সেটা অবশ্যই কেজিতে হতে হবে, আর নিচে হবে উচ্চতাকে স্কোয়ার করলে যা হয় তা, অর্থাৎ উচ্চতার স্কোয়ার, এবং সেই উচ্চতাটা অবশ্যই মিটারে হতে হবে, মিটার। আচ্ছা, তাহলে এই সূত্র অনুসারে আমরা বিএমআই বের করে নির্ণয় করতে পারি যে একটা মানুষ কতটুকু মোটা। যেমন তোমাদের বইয়ে প্রথম অধ্যায়ে বিএমআইয়ের যেই টপিকটা, সেখানে বিএমআইয়ের জন্য একটা চার্ট দেওয়া আছে যে 18 থেকে এরকম যদি হয়, বিএমআইয়ের মানটা যদি হয় 18 এর কম, এই হচ্ছে আমাদের বিএমআই লেস দেন 18, তাহলে তার ওজন ধরে নিতে হবে অনেক কম। এরপরে বিএমআইয়ের মান যদি হয় 18 থেকে 24.9, তাহলে তার বিএমআইয়ের মানটা আদর্শ ধরে নিতে হবে। এরপরে যদি 25 থেকে 29.9 না জানি 30, তো আমি শিওর না, একটু বইয়ে দেখে নিব। 29.9 আমি দিয়ে রাখলাম। এটা হচ্ছে মোটা হওয়ার প্রথম পর্যায়। তাহলে কি হলো যে বিএমআই যদি 18 এর কম হয় তাহলে সে চিকন, বিএমআই যদি 18 থেকে 24-এর মধ্যে হয় তাহলে তার ওজনটা আমরা বলতে পারি যে পারফেক্ট, এবং বিএমআই যদি 25 থেকে 29.9 হয় তাহলে আমরা বলতে পারি যে সে মোটা। আর যদি এমন হয় যে বিএমআইটা গ্রেটার দেন হয় কার থেকে? 30 থেকে, মনে করো 31, 32, 33 এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে অতিরিক্ত মোটা। আচ্ছা, তাহলে একটা মানুষ মোটা নাকি চিকন সেটা শুধুমাত্র তার দৈহিক ওজন দিয়ে আমরা বিবেচনা করতে পারি না, তার দৈহিক ওজনের সাথে উচ্চতার রেশিওটা কেমন সেই হিসেবে আমরা বিবেচনা করি, আর সেটাই হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। তো এখন আমরা বিএমআইয়ের একটা অঙ্ক নিয়ে একটু কথা বলি। যে ধরা যাক যে 100 কেজি ওজনের এক ব্যক্তির উচ্চতা আমরা ধরলাম 1.8 মিটার। এই যে ছোট হাতের এম দিয়ে মিটারকে প্রকাশ করা হয়, বা অথবা বাংলায় মিটার লেখা থাকবে, এখানে বাংলায় কেজি লেখা থাকবে। আচ্ছা, তো বাহ্যিক দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে ওনার ওজন 100 কেজি, তাহলে উনি হয়তো অনেক মোটা। কিন্তু আমরা যদি বিএমআই বের করতাম তাহলে দেখো বিএমআইটা আমরা একটু বের করি। বিএমআই হচ্ছে কি ছিল, যে দেহের ওজন কেজিতে, দ্যাট মিন্স 100 ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ারে, দ্যাট মিন্স 1.8 এর স্কোয়ার। তাহলে আমরা এটা একটু হিসাব করি কত হয়। দেখো 100 ডিভাইডেড বাই 1.8 স্কোয়ার, তো এটা 30.8 এসেছে। আচ্ছা, এটা যদিও 30-এর বেশি,
30.8, কিন্তু ধরো আমি এখন একটু প্রশ্নের বিবৃতিটা একটু চেঞ্জ করে দিই, যে তার তার ধরো ওজন আরও বাড়িয়ে দিই, 120 কেজি, 120 কেজি ওজন আমরা ধরে নিলাম, এবং তার উচ্চতা আমি আর একটু বেশি নিব। উচ্চতা কত নেওয়া যায়? আচ্ছা, উচ্চতা আমরা গ্রেটার দেন 2 মিটার নেব। তো গ্রেটার দেন 2 মিটার যদিও কোনো বাস্তবসম্মত উচ্চতা না, বাট আমরা শুধুমাত্র অঙ্ক করার স্বার্থে এটা ধরে নিচ্ছি আর কি। তো এখন আমি যেভাবে লিখতে চাচ্ছি যে উচ্চতাটাকে আমি মিটার না দিয়ে যদি সেন্টিমিটারে দিয়ে দিই, সেক্ষেত্রে তোমরা কী করবে? তাহলে আমি একটু হিসাব করে নিই যে 120 ডিভাইডেড বাই, আমি ধরলাম 2.2 ছিল হয়তো, 2.2 স্কোয়ার। হ্যাঁ, এক্ষেত্রে একটা পারফেক্ট আমরা পাচ্ছি, 2.3 দিলে আরও পারফেক্ট। ওকে, আমরা উচ্চতাকে 230 সেন্টিমিটার ধরে নিলাম, 230 সেন্টিমিটার। তো দেখো, আমি কিন্তু বিএমআই সূত্রে লিখেছিলাম যে উচ্চতা স্কোয়ার হবে, অবশ্যই সেটা মিটারে হতে হবে, নট সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার, ফুট, ইঞ্চি, এইসব কিছুই না। যা হবে উচ্চতা মিটারে, যা হবে ওজন কেজিতে, কোনো গ্রাম বা ধরো মন বা ধরো টন, হ্যাঁ, এইসবে কিছু হবে না। তাহলে আমরা উচ্চতাটাকে, আমাদের ওজনটা কিন্তু দেওয়া আছে কেজিতেই, তো সেক্ষেত্রে উচ্চতা যেহেতু আমাদের সেন্টিমিটারে দেওয়া, আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি 230কে 100 দ্বারা ভাগ করি, তাহলে এটা আমরা মিটার পেলাম। হ্যাঁ, তো 230 ভাগ 100 কত হয়? 230 ভাগ 100 হয় 2.3 মিটার। তো এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডেটা। আমরা পেলাম কত? যে 100 কেজি ওজন এবং 2.3 মিটার তার উচ্চতা। তো এই ক্ষেত্রে আমরা বিএমআইটা একটু বের করি এবার। বিএমআই সমান সমান কত বলেছিলাম? যে দেহের ওজন কেজিতে ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ারে, তাই না? হ্যাঁ, উচ্চতার স্কোয়ার দিলাম। তো এক্ষেত্রে এটা একটু হিসাব করি এবার। দেখো যে ওজন কত ছিল? 120, তাহলে 120 ডিভাইডেড বাই 2.3 এর স্কোয়ার। তো এই ক্ষেত্রে দেখো 22.68 বের হয়েছে, 22.68। তো দেখো প্রথম কেসে আমাদের ওই লোকের উচ্চতা ছিল, ওজন ছিল 100 কেজি, কিন্তু তার বিএমআই বের হয়েছিল 30। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ওই লোকের উচ্চতা ছিল 120, বাট তার বিএমআই বের হলো 22.68। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি বলতে পারবে যে কোন লোকটা আসলে বেশি মোটা? তো এই দুইটা ইনফরমেশন দেখলে আমাদের মনে হবে যে হয়তোবা 120 কেজি ওজনের লোকটা বেশি মোটা। বাট ওই যে আমি আগেই বলে দিচ্ছি যে আমরা মোটা নাকি চিকন সেটা বিবেচনা করবো বিএমআই দিয়ে। তাহলে বিএমআই কার বেশি? 100 কেজি ওজনের বিএমআই বেশি ছিল, আর 120 কেজি ওজনের বিএমআই ছিল কম। তার মানে 120 কেজি ওজনের মানুষটা এখানে কম মোটা। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের যে কোনো পরীক্ষাতে থাকতে পারে। ওকে, এবার আমরা কথা বলবো তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে। তো পঞ্চম অধ্যায়েরও থিওরি সব পড়ানো হয়েছে ক্লাসে। আমরা এখানে বিশেষভাবে গুরুত্ব দিব চোখের ত্রুটি, অর্থাৎ হ্রস্ব দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি কাকে বলে, কী কারণে হয় এবং তার প্রতিকার কী। এখানে একটু শর্টকাটে আমি আবার একটু দেখাচ্ছি যে হ্রস্ব দৃষ্টি কী ছিল, যে কিনা একটা বস্তু যদি কাছে থেকে আসে তাহলে সেটা দেখতে পায়। হ্রস্ব দৃষ্টি তার নয় কাছের জিনিস সে দেখতে পায়, কিন্তু সে দূরেরটা দেখতে পায় না। ওকে, কেন এরকম কেন হয়? এই হচ্ছে আমাদের, যদি আমরা চোখ চিন্তা করি, যদিও চোখের গঠন এমন না, আমি তোমাদের দেখিয়েছিলাম যে চোখের পিছন দিকে এরকম করে কিছু অপটিক নার্ভ বের হয়, আর সামনের দিকটা আরেকটু ঢেউ খেলানো উঁচা হয়ে থাকে, তাই না? তো ধরে নিলাম এটা চোখ, এবং চোখের ভিতর আমাদের লেন্স থাকে। আমরা চোখের যে অংশটা আমরা নিজেরা দেখি, যে আমরা একজন আরেকজনের দিকে তাকালে চোখের যে অংশটা দেখি, সেটা মূলত আমরা চোখের লেন্সটা দেখি একটু বাইরের দিকে ঢেউ খেলানো, বাইরের দিকে একটু উঁচু হয়ে থাকে, তাই না? তো কাছে থেকে যখন আলোকরশ্মি আসে তখন কি হয়? আমরা জানি যে কোনো একটা বস্তু দেখার জন্য আলোকরশ্মি দুটা মিলিত হতে হবে, এবং আমরা এটাও জানি যে আলোকরশ্মি মিলিত হতে হবে ঠিক এই জায়গাটাতে, কারণ এখান থেকে অপটিক নার্ভগুলি আমাদের ব্রেনে চলে গিয়েছে, তাই না? তো কাছে থেকে যখন একটা বস্তু আসে, এবং আমরা এটাও জানি যে এইটাকে বলা হয় উত্তল লেন্স, এবং উত্তল লেন্সের কাজ হচ্ছে অভিসার ঘটানো বা মিলন ঘটানো, তাই না? তো
তো এই আলোক রশ্মিটাকে ও কী করবে, এই দিকে পাঠাবে এবং এই আলোক রশ্মিটাকে ও এই দিকে চেপে ধরে পাঠিয়ে দেবে। এই দেখো দুইটা আলোক রশ্মিকে ওরা কী করলো, মিলিত করে দিল। তাহলে এই যে অপটিক নার্ভের এখানে মিলিত হলো, তার মানে আমরা বস্তুটাকে দেখতে পেলাম। এটা কোন পজিশন থেকে? এটা হচ্ছে কাছে থেকে, কারণ তার হ্রস্ব দৃষ্টি। ওকে, কিন্তু যখনই দূরে থেকে একটা আলোক রশ্মি আসে, মনে করো অনেক দূর থেকে আসছে, আমি এইভাবে দিলাম যে এ কী করেছে, আলোক রশ্মিটা অনেক দূর থেকে এসেছে। তো এক্ষেত্রে কি হয়, এই হচ্ছে আমাদের চোখ। এক্ষেত্রে দেখো অনেক দূর থেকে যখন আসে তখন আলোক রশ্মিগুলি এরকম একটা পজিশনে মিলিত হয়ে যায়। দেখো ও কিন্তু চোখের এই পাশে যে ওয়ালটাকে, এটাকে রিচ করতে পারেনি, তাই না? তাহলে এই যে অপটিক নার্ভগুলি যে গিয়েছে, অপটিক নার্ভ কিন্তু ব্রেনে নেওয়ার জন্যে কোনো আলোক রশ্মি পেল না এখানে, তাই না? তো সেক্ষেত্রে বস্তুটাকে ঘোলা দেখে বা সে দেখে না। তো এখন এটার প্রতিকার কি হতে পারে, আমরা এই চিত্রে একটু দেখানোর চেষ্টা করছি। এটার প্রতিকার এমন হতে পারে যে এই যে আলোক রশ্মি দুটা ও যে মিলিত হয়ে গেল, ওকে যদি আমি কোনোভাবে একটু এই আলোক রশ্মি দুটাকে ধরে এইভাবে একটু ফাঁকা করে দিতে পারি, এইভাবে ফাঁকা করে দিয়ে আরেকটু দূরে নিয়ে মিলিত করতে পারি। মনে করো যে এই দুইটা আলোক রশ্মি কী হয়েছে, যে এই যে এইখানে মিলিত হয়ে গেছে। এখন আমি কি করব, ওদেরকে এইভাবে ধরে দুটাকে সরিয়ে দিব, তাহলে ওরা কী করবে, আরও একটু দূরে গিয়ে মিলিত হবে, তাই না? হ্যাঁ, এটাই তো আমরা এটাই বুঝতে পারছি যে আলোক রশ্মি যেহেতু আগেই মিলিত হয়ে গেছে, আমি ওদেরকে কী করি, আগে যাতে মিলিত না হয় তাই ফাঁকা করে দিই, তাহলে ওরা কি আরও দূরে যাবে, তাহলে আরও দূরে গিয়ে এই যে এইভাবে মিলিত হলো, তাই তো? তো আমরা সেই কাজটা করি। সেই কাজটা আমরা কিসের দ্বারা করি? অবশ্যই একটা অবতল লেন্সের দ্বারা, কারণ আমরা জানি অবতল লেন্সের কাজ হচ্ছে আলোক রশ্মিকে কী করা, ছড়িয়ে দেওয়া, তাই না? ছড়িয়ে দেওয়া। তো এই যে দেখো আলোক রশ্মি দূর থেকে এলো, এই পর্যন্ত যখন এসেছে তখন আলোক রশ্মিটা এইভাবে ছড়িয়ে গেল, এই যে দূরে চলে গেল। দেখো একটু আগে গিয়েছিল কোন রাস্তায়, এই রাস্তায়, এখন কি একটু দূরে সরে গেল, তাই না? নিচের আলোক রশ্মিটাও সেম, যে এই যে আসলো, আগে গিয়েছিল সেম এই রাস্তাটায়, এখন কি হলো, ও একটু দূরে সরে গেলো, এইভাবে দূরে সরে গেলো। আমি যদি এই চোখের লেন্সটাকে আরও একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ও একটু দূরে সরে গেলো। এখন যখন ও চোখের লেন্সের ভিতর দিয়ে যাবে, এখন ও দেখো ঠিক জায়গা মতো গিয়ে ওই যে অপটিক নার্ভকে সে রিচ করতে পারবে, তার মানে সমস্যার সমাধান হয়ে গেল। সো আমরা যদি একটু আবার এটাকে একটু সামারি করতে চাই, যে হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখে না। তাহলে দূরের জিনিস তাকে কীভাবে দেখাতে হবে এবং কেন দেখে না? দেখে না এই কারণে যে চোখের মাঝখানে কোনো একটা পয়েন্টে মিলিত হয়ে যায়, যেখানে কিনা কোনো অপটিক নার্ভ নেই। তাই এই আলোক রশ্মিটাকে যদি আরও একটু ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সে আরও একটু দূরে গিয়ে মিলিত হবে, এবং এই ছড়িয়ে দেওয়ার কাজটা করা আমাদের অবতল লেন্স। তাহলে হ্রস্ব দৃষ্টি দূর করার উপায় হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা। ওকে, এবার আমরা দেখব দীর্ঘ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি ঠিক উল্টা, দীর্ঘ দৃষ্টি। তো দীর্ঘ দৃষ্টিতে কী হয়, মনে করো এই হচ্ছে আমাদের চোখ এবং এই হচ্ছে আমাদের চোখের লেন্স। তো দূর থেকে যখন আলোক রশ্মি আসে তখন ও কী করে, ঠিকঠাক জায়গা থেকে মিলিত হয়। ওকে, এখান থেকে এবার অপটিক নার্ভ বের হয়ে আমাদের ব্রেনে নিয়ে যায় ওই সিগন্যালটাকে। কিন্তু দূর থেকে আসলে ঠিক জায়গা মতো মিলিত হয়। এখন মনে করো যে একটা জিনিস এত দূর থেকে ট্রাভেল করে এসে এই জায়গাতে মিলিত হয়েছে। এখন ধরো এই কলমটার দৈর্ঘ্য এরকম, হ্যাঁ, যে এই কলমটা ঠিক এই জায়গা থেকে যখন আসে তখন দেখো চোখের ঠিক অপটিক নার্ভের কাছাকাছি মিলিত হয়েছে, তাই না? এখন আমি এই কলমের প্রান্তবিন্দুটাকে কাছে নিয়ে আসবো। তাহলে এই প্রান্তবিন্দুটাকে আমি এরকম ঠেলা দিয়ে কাছে নিয়ে এলাম। তাহলে দেখো তো কলমের মাথাটা কোথায় চলে গেল, চোখের অনেক পিছনে না? হ্যাঁ, অনেক পিছনে চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আলোক রশ্মি দূর থেকে এলে ঠিক জায়গায় মিলিত হয়। এই যে দেখো দূর থেকে এলে ঠিক জায়গা মতো মিলিত হয়, বাট যখনই আলোক রশ্মিটা কাছে এসে পড়ে তখন আলোক রশ্মির এই প্রান্তবিন্দুটাও ওই জায়গা ছেড়ে দূরে চলে যায়, তাই না? হ্যাঁ, তো কী হয়, আমি একটু অন্য কালি দিয়ে দেখানোর চেষ্টা করি যে আলোক রশ্মি যখন এই যে এরকম কাছে থেকে আসে, কাছে থেকে আসলো যখন, তখনও কী করে, এইরকম গিয়ে দূরে কোনো একটা পজিশনে মিলিত হয়। তো এখানে তো আমাদের কোনো অপটিক নার্ভ নেই, তাই না? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আলোকটা এখানে একটা বাধা পেয়েছে এবং এখানে আরেকটা বাধা পেয়েছে, বাট ওরা তো মিলিত হয়নি, তাই আমরা বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পাবো না। তাহলে এটা করার জন্য কি করা যায় বলো তো? যেহেতু দূরে গিয়ে মিলিত হয়েছে, ওকে যদি আমি এইখানে ধরে একটু চাপ দিই, এইখানে ধরে যদি একটু চাপ দিই, তাহলে দেখো তো এই যে দেখো এরকম হয় কিনা, যে এই কলমটা মনে করো দূরে গিয়ে মিলিত হয়েছিল, তো আমি কলম দুটাকে এইভাবে চাপ দিয়ে দিলাম, ওরা কি আরও সামনে মিলিত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখো দূরে গিয়ে মিলিত হয়েছিল প্রথমত,
এরপর আমি কী করলাম, এইখানে ধরে ওদেরকে আগেই চাপ দিয়ে দিয়েছি, তখন কিন্তু ওরা এই জায়গাটাতেই মিলিত হয়ে গেছে। সো এই চাপ দেওয়া বা মিলিয়ে দেওয়ার ঘটনাটা কে ঘটায়, সেটা হচ্ছে একটা উত্তল লেন্স। সো আমাদের এই সমস্যা দূর করার জন্য আমরা একটা উত্তল লেন্স ব্যবহার করব। এখন যখন দূর থেকে আলোকরশ্মি আসে, কাছে থেকে যখন আলোকরশ্মি আসে, তখন এই যে কাছে থেকে আলোকরশ্মি এলো, দেখো গাঢ় করে দিলাম, কাছে থেকে যখন আলোকরশ্মি আসে তখন ওর টেন্ডেন্সি হলো ও দূরে গিয়ে মিলিত হবে। কিন্তু বাইরে আরও একটা উত্তল লেন্স থাকার কারণে ওকে কী করে, এই লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় ওকে কিছুটা পরিমাণ চাপিয়ে দেয়, তাই না? এই যে দেখো, আগে গিয়েছিল এই যে হালকা রাস্তাটাতে, এখন গেল কি এই যে গাঢ় রাস্তাটাতে, এই যে কিছু পরিমাণ চাপিয়ে দেওয়া হলো ওকে, তাই তো? এখন যখন ও চোখের লেন্সের ভিতর দিয়ে ঢুকবে, সে আরও চেপে ঠিক জায়গা মতো মিলিত হবে। তাহলে এবার আসো দীর্ঘ দৃষ্টিটা একটু সামারি করি, যে দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। কেন দেখতে পায় দূরেরটা? কারণ দূরেরটা ঠিক জায়গাতে মিলিত হয়। কাছেরটা কেন দেখতে পায় না? কারণ চোখ ছেড়ে গিয়ে মিলিত হতে চায়। এখন এই সমস্যা দূর করার উপায় কি? এই সমস্যা দূর করার উপায় হচ্ছে একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করা, যাতে ওই উত্তল লেন্সটা আগে থেকেই আলোকরশ্মিটাকে কিছুটা চাপিয়ে রাখে, যাতে চোখের ভিতরে গিয়ে সে আরও চেপে ঠিক জায়গা মতো মিলিত হয়। ওকে, তো এই গেল আমাদের দীর্ঘ দৃষ্টি এবং হ্রস্ব দৃষ্টি রিলেটেড আলোচনা। এবার আমরা দেখব গাণিতিক সমস্যা। তো আমাদের মেইন টার্গেটই ছিল গাণিতিক সমস্যা, তারপরেও হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি দেখিয়ে দিলাম কেন? কারণ এই দুটো টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন গাণিতিক সমস্যা আমাদের দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে যে প্রতিসরণাঙ্ক ইটা, এটা যদিও তোমাদের বই এন দ্বারা প্রকাশ করা হয়েছে, এটা মূলত হবে ইটা। এটা একটা গ্রিক শব্দ, গ্রিক একটা অক্ষরে যে এইরকম করে লেখা হয়, এনের একটা পাশ বড় থাকে এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ইটা। হ্যাঁ, ইটা। তো আমাদের বই যেভাবে আছে আমরা সেভাবে শিখি যে এন সমান কি? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে মনে করো আমি আয়ের মান যদি সাইন 45 দেই, তাহলে এই লিখলাম সাইন 45 ডিগ্রি। আর এর মান দিলাম ধরো সাইন 30 ডিগ্রি, তাহলে এই লিখলাম আমি 30 ডিগ্রি। এবার তোমরা এগুলো ক্যালকুলেটরে মান বের করবে, যত বের হয় তত। যেমন সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর সাইন 30 মান হচ্ছে 1/2। এবার এটাকে তোমরা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ থাকলে অবশ্যই এটা আমাদের জানা উচিত যে প্রথমটা ঠিক থাকে 1/√2 এবং দ্বিতীয়টা দেখো 1/2 আছে, তাহলে উল্টে যাবে 2/1। সো এটা হলো 2/√2। 2/√2কে কাটাকাটি করলে আবার হয়ে যাবে কত? √2। হ্যাঁ, 2/√2কে কাটাকাটি করলে, এটা আমি গণিতে অলরেডি দেখিয়েছি যে 2 মিনস √2 × √2। দ্যাট মিনস একটা রুট কাটা আর একটা √2 থেকে যায়। তো যাই হোক, এগুলো তোমরা ক্যালকুলেটরে করবে। তো এখন তোমাদের বুঝতে হবে যে আই কি আর আর কি। তাহলে আই এবং আর এর পরিচয়টা একটু দিই। এটা বিভেদ তল, এটাকে বলা হয় অভিলম্ব। এই দুটো জিনিস আমাদের একটু চিন্তা হবে। আর এটা মনে করো বায়ু মাধ্যম, আর এটা মনে করো পানি মাধ্যম। তাহলে দেখো বায়ু থেকে পানি অবশ্যই ভারী, তার মানে হালকা থেকে ভারী মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করছে। তাহলে হালকা থেকে ভারীতে প্রবেশ করলে আমরা জানি যে আলোকরশ্মি অবিলম্বে দিকে সরে আসে, তাই না? হ্যাঁ, দিকে সরে আসে। এখন তোমরা মনে রাখবে যে সাইন আই হচ্ছে যেই পাশ থেকে এসেছে, অর্থাৎ আপতন কোণ, এটা হচ্ছে আমাদের আই। আর সাইন আর হচ্ছে যেই পাশে বের হয়ে গেল, অর্থাৎ প্রতিসরণ কোণ, সেটা হচ্ছে আমাদের আর। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই জায়গাটাতে আই এবং আর উভয় কিন্তু দেখো অভিলম্বের সাথে উৎপন্ন কোণ, তাই না? তো কখনো তোমাদের প্রশ্নে এরকম দেওয়া থাকতে পারে যে এই কোণটা তোমাদের দেওয়া আছে, এই কোণটা মনে করো যে আমি দিয়ে দিলাম 60 ডিগ্রি। আবার এইখানে কী করলাম, আমি একটু চালাকি করে এই কোণটা দিয়ে দিলাম ধরো যে 70 ডিগ্রি। তাহলে কি তোমরা সাইন আই 60 আর সাইন আর 70 ধরবে? অবশ্যই না, তাই না? কারণ আমরা জানি যে বিভেদ তলের সাথে কোনো কোণ আমরা নিয়ে কাজ করি না, আমরা কাজ করি অভিলম্বের সাথে কোণ নিয়ে। তো এই অভিলম্ব আর বিভেদ তল টোটালটা হচ্ছে 90, তাহলে এই পাশে 60 থাকলে এই পাশে কত হবে? অবশ্যই 30, তাই না? আবার এখানেও সেম, যে অভিলম্ব আর বিভেদ তল টোটাল কোণটা হচ্ছে 90, তাহলে অতটুকু যদি 70 হয়, 90 হতে আর কত লাগে? এতটুকু লাগে আমাদের কত? 20 ডিগ্রি। তাহলে দেখো এখানে আই হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে 20 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা প্রতিসরণাঙ্ক ইটা বের করি, ইটা বা এন, এটা হচ্ছে সাইন 30 ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। তো এটা ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেট করে নেবে, যত আসে ততই হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এবার আমরা আলো অধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ একটু দেখব। সেটা হচ্ছে
লেন্সের ক্ষমতা। তো এই যে ডাক্তারদের কাছে গেলে যে ডাক্তাররা কাকে কোন লেন্স দিবে সেটা ডিপেন্ড করে যে তার কত পাওয়ারের লেন্স লাগবে। তো সেই পাওয়ার পি এটাকে আমরা বের করি 1/f দ্বারা। 1/f, এখানে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এফটা কি? এফটা হচ্ছে এখানে ফোকাস দূরত্ব। এবং এই পিটা কি? পিটা হচ্ছে আমাদের পাওয়ার বা লেন্সের ক্ষমতা। তো তোমরা এখানে কিছু জিনিস মনে রাখবে যে আমরা এই যে যেই আমাদের উত্তল লেন্স, এটার পাওয়ারটাকে আমরা বলি প্লাস, এই যে পাওয়ার পি প্লাস। আর এই যে আমাদের অবতল লেন্স রয়েছে এটার পাওয়ারটাকে আমরা বলি মাইনাস। তাহলে তোমাদের যদি একটা অঙ্ক থাকে এরকম যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব মনে করো যে 20 সেন্টিমিটার, তাহলে পাওয়ার কত? তাহলে পি সমান হোয়াট? তা আমরা তো জানি যে পি ইজ ইকুয়ালস 1/f। বাট এখানে দুইটা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে অবতল লেন্স, তার মানে কি পাওয়ারটা মাইনাস হবে। আরেকটা হচ্ছে এখানে কিন্তু 20 সেন্টিমিটার। তো বিএমআইতে আমরা যেমন দেখেছিলাম যে মিটারে নিয়ে নিতে হয়, এটাও কিন্তু আমাদের মিটারে নিয়ে নিতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই মিটারে নিয়ে নিতে হবে। তাহলে এই 20 সেন্টিমিটার সমান হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 মিটার। 20 ডিভাইডেড বাই কত? 100 মিটার। তাহলে 20 ডিভাইডেড বাই 100 সমান 0.2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 0.2 মিটার। এবার আমরা এখানে বসাই, তাহলে 1 ডিভাইডেড বাই 0.2 মিটার। এবং এটা অবশ্যই এখানে একটা মাইনাস ইউজ করবে, কারণ আমরা জানি যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব দেখো, অবতল লেন্সের পাওয়ার দেখো মাইনাস আসে, তাই না? অবতল লেন্সের পাওয়ার কি আসে? মাইনাস। এবং উত্তল লেন্স হলে প্লাস। তাহলে এটার মান এবার যত আসে ততই। তাহলে কত আসে? 1 ডিভাইডেড বাই -0.2, এটা আসে -5। তাহলে এটাকে লিখবো আমরা -5। এবং এই যে পাওয়ার যে বের করলাম, পাওয়ারের একক হচ্ছে ডি বা ডায়োপ্টার। এবার আমরা আরও একটা অঙ্ক নিয়ে কথা বলতে পারি যে উত্তল লেন্সের, দেখো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধরো এরকম দিয়ে দিলাম যে 50 সেন্টিমিটার, তাহলে তার পাওয়ার সমান কত? তাহলে আমরা যেহেতু এটা উত্তল লেন্স, তার মানে কী হবে? প্লাস হবে, তাই না? উত্তল লেন্স প্লাস হবে। এই যে ফোকাস দূরত্ব এটা প্লাস হবে, পাওয়ারটা কী হবে? প্লাস হবে। আমরা সব জানি এগুলো। তাহলে আমরা ডিরেক্ট বের করব পি সমান কত? 1 ডিভাইডেড বাই এফ। কিন্তু এফ দেওয়া হচ্ছে কিসে? সেন্টিমিটার। তাহলে এই এফকে আমরা মিটারে নিয়ে যাই। 50 ডিভাইডেড বাই 100 মিটার সমান হচ্ছে 0.5 মিটার। তাহলে এবার এটা বসাও, 1 ডিভাইডেড বাই 0.5 সমান হচ্ছে 2 ডায়োপ্টার। ওকে, তাহলে এটা বের হলো। সো এটা তো আমরা পি এর ফর্মুলা দেখলাম। তাহলে যদি এফ বের করতে পারি, তাহলে জাস্ট এটা রিঅ্যারেঞ্জ করো। এই এফটাকে বামে নিয়ে আসো, তাহলে এফ সমান এই পিটাকে ডানে নিয়ে যাও, তাহলে কত? 1/p। সো সেম পদ্ধতিতে তোমরা বের করবে, শুধুমাত্র এটা মনে রাখবে যে ফোকাস দূরত্বটা অলওয়েজ মিটারে হবে। ওকে, আর তোমরা 1/p দিয়ে যে ফোকাস দূরত্ব পাবে সেটা মিটারে বের হবে। ওকে, তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায় রিলেটেড ম্যাথ। এবার আমরা দেখব দশম অধ্যায় রিলেটেড ম্যাথ, এসব বলকে জানি। তো বলের অধ্যায় দেখো, তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখবে যে পি সমান এম ইন্টু ভি, অর্থাৎ ভরবেগ সমান কত? ভর ইন্টু বেগ। এটাকে বলা হয় ভর এম, আর এটাকে বলা হয় কি? বেগ ভি। আরেকটা হচ্ছে ত্বরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে টি তো টাইম, ত্বরণ এ এক্সেলারেশন থেকে এসেছে। ভি মানে শেষ বেগ এবং ইউ মানে আদি বেগ। ব্যাপারটা এমন যে একটা বস্তু, মনে করো একটা মার্বেল এই যে এরকম করে চলছিল, তো এটা শুরুতে মনে করো 0 ছিল, এটা থেমেছিল। এরপর তুমি হয়তো এখান দিয়ে একটু ধাক্কা মারার পরে এটা মনে করো 5 সেকেন্ড পরে গিয়ে এখানে ধরো 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। 20 মিটার পার সেকেন্ড। তো তোমাদের বইগুলি বাংলায় লেখা আছে, এইভাবে লেখা আছে যে মিটার পার সেকেন্ড। ওকে, তো আমি একটু শর্টকাটে লিখছি, কারণ এগুলি আসলে মূলত বাংলা লেখার কোনো নিয়ম নেই। যদিও আমরা লিখি, বাংলা লেখার নিয়ম আছে অ্যাকচুয়ালি, বাট আমরা লিখি না আর কি।
যে আমরা নর্মালি ইংলিশে যেমন দেখো যে 5 সেকেন্ড আমি ইংলিশে লিখেছি, 20 মিটার প্রতি সেকেন্ড ইংলিশে লিখেছি, তাই না? হ্যাঁ, ভর কেজি ওটা ইংলিশে লিখি, মিটার এম ওটা দেখো ইংলিশে, ওই প্রতীকগুলি আমরা ব্যবহার করি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এ বের করতে চাই তাহলে এ কত হবে? এই যে ভি শেষ বেগ, এই যে ইউ আদি বেগ, তাহলে 20 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? টি। তাহলে টি কত ছিল এখানে? 5। এই তো, তাহলে কত বের হলো এটা? 4। তাহলে ইউনিটটা কী হবে? ইউনিটটা হবে, ত্বরণের ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা বাংলায় লিখলে যে এরকম মিটার সেকেন্ড, এই সেকেন্ডের সাথে একটা স্কোয়ার হবে ত্বরণের ক্ষেত্রে, আর বেগের ক্ষেত্রে শুধু মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই ছিল আমাদের বল অধ্যায়ের ত্বরণ রিলেটেড অঙ্ক। এবার আমরা বল অধ্যায়ের আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে বল রিলেটেড অঙ্ক। যে কোনো একটা গাড়ির যদি ত্বরণ এবং ভর দেওয়া থাকে, মনে করো যে আমরা এরকম বললাম যে 20 কেজি একটি গাড়িতে মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কি পরিমাণ বল প্রযুক্ত হবে? তাহলে দেখো আমাদের কী কী দেওয়া আছে আমরা সেটা একটু বের করি। যে একটা দেওয়া আছে এম ভর, আর একটা দেওয়া আছে এ ত্বরণ। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো লিখে ফেলি যে এম সমান দেওয়া আছে কত? 20 কেজি। ওকে, আর ত্বরণ এ সমান দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি যে বল এফ সমান এম ইন্টু এ, তাহলে কত? 20 ইন্টু 2 ইকুয়ালস 40, এবং বলের একক হচ্ছে নিউটন। ওকে, তাহলে এই ছিল আমাদের বল অধ্যায় থেকে যত ধরনের ম্যাথ আসতে পারে সবই আমি দেখিয়ে দিলাম। আরেকটা আসতে পারে ভর বেগ দিয়ে, যে ভর দেওয়া থাকবে, এই যে ভর দেওয়া থাকবে এবং বেগ দেওয়া থাকবে আরেকটা বেগ ভি, সেক্ষেত্রে ভর এবং বেগকে গুণ করে ভরবেগ তোমরা বের করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তড়িতের অধ্যায়ের আমাদের বিদ্যুৎ বিলের অঙ্ক। তাহলে বিদ্যুৎ বিলের অঙ্ক তোমাদের ক্লাসে একটা বড় অঙ্ক করানো হয়েছিল, তো সেই ধরনের আরেকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি এখন। যে 5 ওয়াটের মনে করো 2টি লাইট, তারপরে ধরো 10 ওয়াটের একটি রেডিও, এরপর মনে করো যে 50 ওয়াটের একটি ফ্যান। আমি আর কিছু না দিই, একটি ফ্যান মনে করো দৈনিক 10 ঘন্টা চলে, 10 আওয়ার। ওকে, 10 আওয়ার চলে। আচ্ছা, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য, আমি এখানে 12 টাকা ধরলাম। 12 টাকা হলে এটা কি মাস? মে মাস, তাই না? তাহলে বললাম যে মে মাসের বিদ্যুৎ বিল হিসাব করো তুমি। বিদ্যুৎ বিল হিসাব করো। তাহলে আমরা বলেছিলাম যে আমরা এখানে বের করব পিটি ডিভাইডেড বাই 1000 ইউনিট, তাই না? পিটি ডিভাইডেড বাই 1000, তাহলে প্রত্যেকটার জন্যই পিটি লাগবে। তো এই ক্ষেত্রে দেখো 5 ওয়াটের 2টা বাল্ব, তাহলে এখানে মোট এই যে এই 5 ওয়াট হচ্ছে পি, তাহলে এখানে মোট পি কত বলতো? 5 ওয়াটের একটার জন্য 5, দুইটার জন্য কত? 10। তাহলে হচ্ছে 10 ওয়াট এখানে পি পেলাম। তারপর দেখো 10 ওয়াটের একটাই লাইট, তাই না? একটাই রেডিও, তাহলে এখানে আমরা পেলাম টোটাল 10 ওয়াট। এরপর দেখো 50 ওয়াটের একটাই কিন্তু ফ্যান, তাই না? তো এখানে আমরা 50 ওয়াট পেলাম। এই তো আমরা টোটাল পাওয়ারগুলি হিসাব করে ফেলেছি যে পাওয়ার কত করে আছে এখানে। 2টা লাইটে 10 ওয়াট, একটি রেডিওতে 10 ওয়াট, একটি ফ্যানে 50 ওয়াট, এরপর কি 10 ঘন্টা করে চলে। তাহলে পি ইন্টু টি, দ্যাট মিনস ওই যে আমরা লাইটের জন্য যে 10 পেয়েছি, তো 10 ইন্টু টি কত? দৈনিক 10 ঘন্টা করে চলে, দৈনিক 10 ঘন্টা। কিন্তু দৈনিক চললে তো হবে না, 1 মাস পুরো চলতে হবে, তাই না? তাহলে একদিনে 10 ঘন্টা। তাহলে মে মাস কত দিনে হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31 দিনে। তাহলে এই হচ্ছে 31 দিন টোটাল এত ঘন্টা। এটা কার জন্য পেলাম?
এই যে লাইটের জন্য। এরপর আমরা আসি রেডিওর জন্য। তাহলে রেডিওটা 10 ওয়াট করে প্রতিদিন কতক্ষণ চলে? 10 ঘন্টা। এইভাবে কত দিন চলে? 31 দিন। তাহলে এই পেলাম আমরা কিসের জন্য বলো? রেডিওর জন্য। হ্যাঁ, প্লাস এবার আসে আমরা ফ্যানের জন্য। তাহলে ফ্যান 50 ওয়াট ইন্টু প্রতিদিন চলে 10 ঘন্টা করে, এইভাবে চলে টোটাল 31 দিন। এই তো, তাহলে একটা পিটি যোগ 2টা পিটি যোগ 3টা পিটি। এবার সব পিটিকে আমি কী করব? 1000 দিয়ে ভাগ করব। এই তো 1000 দিয়ে ভাগ করলে কত আসে? এটা আমরা একটু একেবারে হিসাব করে ফেলি যে 10 ইন্টু 10 অর্থাৎ 100 ইন্টু 31, 100 ইন্টু 31 সমস্যা তো আসে প্লাস, তারপর দেখো 10 ইন্টু 10 ইন্টু 31 সেম 100 ইন্টু 31, তাহলে 100 ইন্টু 31 প্লাস এরপরে কত আসে দেখো, এই যে 50 ইন্টু 10, তাহলে 50 ইন্টু 10 কত? 500, তাহলে 500 ইন্টু 31, তাহলে 500 ইন্টু 31 সমস্যা তো ডিভাইডেড বাই কত? 1000। হ্যাঁ, তাহলে আমাদের বের হলো কত? 21.7 ইউনিট, তাই না? হ্যাঁ, 21.7 ইউনিট। তো হিসাবটা তোমরা আবার নিজেরা করবে, আমার ভুল হতে পারে, আশা করি হবে না, তারপরেও হতে পারে। তো এত ইউনিট। এখন দেখো তো 1 ইউনিট বিদ্যুৎ বিলের দাম কত ছিল? এই যে আমি লিখেছিলাম যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত টাকা বলো? 12 টাকা। তাহলে সুতরাং মোট বিল আমাদের তো 21.7 ইউনিট এসেছে। তাহলে মোট বিল সমান সমান হচ্ছে এই 21.7 ইন্টু 12 টাকা। হ্যাঁ, তাহলে এই যে অ্যান্সারে আছে 21.7 ইন্টু 12 টাকা। তাহলে কত আসলো বলো? 260.4 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের 260.4 টাকা। ওকে, তো এরই মাধ্যমে আমাদের শেষ হলো তড়িৎ অধ্যায়ের। এই যে এখানে অ্যান্সারটা দেখা যাচ্ছে কিনা, 260.4 টাকা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরই মাধ্যমে আমাদের ওই তড়িৎ অধ্যায়ের গাণিতিক সমস্যাটা শেষ হলো। এবং আমি আরও একটা টপিক তোমাদেরকে পড়িয়েছিলাম, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো আশা করি ওটা তোমরা ক্লাসেই বুঝতে পেরেছো এবং বইটা খুব ভালো মতো রিডিং করবে। এবং এই যে যতগুলি অঙ্ক দেখালাম তোমাদের গাইড বইয়ের মধ্যে তোমরা খুলে দেখবে ওইসব অধ্যায়ে ওই রিলেটেড অনেক অঙ্ক রয়েছে। তো তোমরা এইসব অঙ্ক প্র্যাকটিস করবে এবং বহু নির্বাচনের জন্য বই রিডিং এবং বহু নির্বাচনী প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বহু নির্বাচনী তোমরা সেটা বোর্ডের এমসিকিউ সলভ করতে পারো, গাইডের অতিরিক্তগুলি সলভ করতে পারো, মডেল কোয়েশ্চেন থেকে সলভ করতে পারো। সো এভাবে তোমরা সুন্দর মতো প্রিপারেশন নিতে পারো। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসটি। তো এতক্ষণ ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য সবাইকে ধন্যবাদ।